যারা ভালো বলে তাদের তো ভালোবাসি, যারা নেগেটিভ বলে তাদেরকে বেশি ভালোবাসি, বিকজ তারা হচ্ছে আমাকে আসলে নেক্সট কাজটা আরো ভালো করার ব্যাপারে অনেক বেশি আসলে মানে কি বলবো একদম অনুপ্রেরণা দেয়। ফিমেল ক্যারেক্টার গুলো খুব চ্যালেঞ্জিং হয়, এটা যদি খেয়াল করে দেখো আমার গল্পে যে ফিমেল ক্যারেক্টার হয় ও কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা মানে দেখা যায় কোনো না কোনো ক্রাইসিসে আছে ক্যারেক্টারটা, কোনো না কোনো একটা সমস্যায় আছে, সে খুব ইজি গোয়িং হয় না নর্মালি আমার ফিমেল ক্যারেক্টার গুলা। যেমন তুমি চিরকাল আজের কথা বললে যে কাজটা তুমি আমার প্রথম দেখেছিলে, ওখানেও কিন্তু মেয়েটা 7 সেকেন্ড পর পর বলে যেত কথা, যাদের কাছে ভালো লাগেনি ওদের মেইন পয়েন্ট ছিল ওরা আসলে ওই যে ড্রিমে যে ক্লু ব্যাপারটা ওইটা আসলে মেনে নিতে পারছিল না। ধরার পর আমি দেখলাম অডিয়েন্সরা এটা সিজন 2 এর একটা দাবি জানানো শুরু করলো এবং এখনো আমাকে জিজ্ঞেস করে। সো আলটিমেটলি ওনাদের আমি সবার কাছে ক্লিয়ার করে দিতে চাই আসলে এইটার সিজন 2 এর কোনো ওরকম প্ল্যানিং নাই আমাদের, বিকজ আমরা আমাদের জায়গা থেকে গল্পটা ওই জায়গায় শেষ করে দিয়েছি। সো যদি কেউ কষ্ট পায় এর জন্য আমি রিয়েলি সরি, বাট ওইটা আসলে এক সিজনেরই গল্প ছিল এবং আমরা আমাদের মতো করে যতটুকু সম্ভব সুন্দরভাবে গল্পটা বলার চেষ্টা করেছি। তোমার নিজের মুখী যদি পানির ভিতরে রাখা হয় এবং সেটা ভিডিও করা হয় তুমি যখন সেটা দেখবা তোমার কাছে মনে হবে এটা কি আসলে আমি নাকি এটা অন্য কেউ। তো আমার কাছে মনে হয় তখন একটা ক্যারেক্টার শিফট হয়ে যায়, যে ক্যারেক্টারটা এতক্ষণ আমরা দেখেছি যখন তাকে জলে ডুবিয়ে দেওয়া হবে এবং এই জলের ভিতর থেকে তার শটটা নেওয়া হবে তখন না ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়। তুমি যে রেড ড্রামের কথাই বলো বা আমি কি তুমিতেই বলো, ওই ফিল ওই চেঞ্জের ফিলটা কিন্তু পাওয়া যায়, মানে খুবই সাটেল একটা চেঞ্জ। সাকিব ভাই তো খুবই ভালো অভিনেতা, এটা কিন্তু উনি যাই হোক ওনাকে নিয়ে অনেক রকম পারসেপশন আছে মানুষের, বাট দিন শেষে উনি কিন্তু খুব ভালো অভিনেতা এবং অভিনয়টা উনি বুঝে। এবং এই টিজারে কিন্তু বেশ কিছু জায়গায় ওনার কিন্তু অ্যাক্টিং খুব ভালো লেগেছে আমার, স্পেশালি একটা সিন ছিল আই থিঙ্ক বাথটাবে উনি শুয়েছিল, চারপাশে আগুন জ্বলছে, ওখানে উনি যে এক্সপ্রেশন দিয়েছে ওটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো ব্লাডের ব্যাপারে অনেকেই বলে প্রচুর ব্লাড থাকে, তো ব্লাড আমার পার্সোনালি খুব ভালো লাগে, মানে স্ক্রিনে তোমার প্রপারলি যদি তুমি ব্লাড দেখাইতে পারো এটা অডিয়েন্সের ইমোশনকে খুব তাড়াতাড়ি আসলে এন্টাইজ করে। আচ্ছা, ইরিনা, পুনর্জন্ম, এই কাজগুলোয় আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টাগনিস্টের পাওয়ারটাই প্রাধান্য পাচ্ছে, মানে সেটার ভাবনাটা মানে কিভাবে আসলো আপনার মধ্যে? এবং এই প্রসঙ্গে জানতে চাই, পুনর্জন্ম লেখার সময় মানে সেটার ইউনিভার্স যে করবেন এটা ভেবেই কি লিখেছিলেন, নাকি সেটা যখন জনপ্রিয়তা আরো বেশি ছড়ালো তখন ইউনিভার্সের একটা পরিকল্পনা করলেন? মানে অডিয়েন্সকে তোমার থ্রিলার মানেটা কি, থ্রিলার হচ্ছে তোমাকে অডিয়েন্সকে এজ অফ দ্য সিট রাখতে হবে সবসময়, এটাই তো থ্রিলার। থ্রিলার দেখে যদি অডিয়েন্স ঘুমায় যায় তাহলে তো ধরো হইলো না। থ্রিলার মানে হচ্ছে তোমাকে এইজ অফ দ্য সিটে রাখতে হবে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু ওয়ার্ক করে। আমি নিজেও এই টাইপের জিনিস খুব পছন্দ করি, লাইক আমি কমেডি থেকে বেশি আসলে একটু ফিলোসফিক্যাল জিনিসপত্র বেশি পছন্দ করি, এটা পার্সোনাল টেস্ট আর কি। মোমেন্টসটা করার পরে আসলে আমাদের একটা মানুষ আমাদেরকে চেনা শুরু করলো এবং কাজ দেওয়া শুরু করলো, তারা কিন্তু আমাদেরকে চিনতো না, কাজও দিত না, সো আলটিমেটলি একটা স্ট্রাগল ফেস ছিল, তো ওই সময় থেকে ও আসলে আমার সাথে আছে। সো আলটিমেটলি বুঝতেই পারছো এটা একটা ফ্রেন্ডশিপ, মানে ও আসলে প্রথমে তো বন্ধু, এরপর হচ্ছে টিওপি। সো আলটিমেটলি ওই যে ওর সাথে সিঙ্কটা খুব ভালো হয়, আমার বিশ্বাস সবাই খুব চমকে যাবে, সারপ্রাইজ হবে। এবং স্পিন অফটা আসলে আমরা যেহেতু এর আগে পুনর্জন্মের যে পর্বগুলা ছিল ওগুলা মোস্টলি টিভি এবং ইউটিউবে এসেছিল, স্পিন অফটা আমরা ওটিটিতে আনবো। হ্যালো এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম আরো একটা নতুন ইন্টারভিউ সেশন নিয়ে। এতদিনে অনেক ইন্টারভিউ করেছি, কিন্তু আজকের এই ইন্টারভিউটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ তোমরা যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা জানো আমার ফার্স্ট বাংলাদেশের নাটকই দেখা হয় চিরকাল আজ থেকে। এবং তারপর থেকে যখনই তার কাজ আসে, আমরা ওপার বাংলার দর্শক বলি বা এপার বাংলার দর্শক বলি, সবসময় মানে মুখিয়ে থাকি তার কাজ কখন আসবে এবং সেটা দেখবো। যাই হোক, তিনি ওপার বাংলায় মিস্টার টুইস্ট নামেও পরিচিত। আমাদের এপার বাংলার দর্শকও তাকে সত্যি কথা বলতে তার কাজ খুব ভালোবাসে এবং পার্সোনালি আমিও তার কাজের খুব ভক্ত। তো তাকে এতদিন পরে পেয়েছি। তিনি হচ্ছেন ভিকি জায়েদ স্যার। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান সময়টুকু পাওয়ার জন্য। কেমন আছেন বলুন? এবং আপনি, আমি যত শুনলাম যে আপনি ইনজয়েড হয়েছিলেন কিছুদিন আগেই, পায়ে কোন একটা সমস্যা ছিল। সবাইকে হাই, এপার এবং ওপার দুই বাংলার দর্শকদেরকে আমি হাই বলছি, এবং আমার মনে হয় তোমার সাবস্ক্রাইবার্স আছে দুই পাশেই। তো তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি এখন ভালো আছি। আমার যেটা হয়েছিল ঠিক ঈদের আগে আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট। ওই সময় রুমির পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল লাস্ট মোমেন্টের। তো ভাগ্য ভালো, অলমোস্ট শেষ হয়ে গেছিল কাজটা, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে গেছিল, এরপরই দুর্ঘটনাটা ঘটে। না হলে রুমির রিলিজ নিয়ে হয়তো একটা সমস্যা তৈরি হয়ে যেত। তো যেটা হয়েছিল একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার বাম পায়ের লিগামেন্টটা ছিঁড়ে গিয়েছিল,
মানে টিয়ার হয়ে গেছিল। তো ওইটার কারণে আর কি প্রায় মাসখানেকের উপরে আসলে বেড রেস্ট এবং ভালোই একটা ঝামেলার ভিতর দিয়ে যেতে হয়েছে। হ্যাঁ সার্জারি হ্যাঁ হয়েছে একটা আমি ছোট। একটা পেপারেই পড়ছিলাম আর কি ব্যাপারটা। জি। ছোট সার্জারিও হয়েছে। তো সবার কাছে দোয়া চাইবো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একদম একদম আমাদের মানে আপ্রাণ নিয়ে আমরা প্রার্থনা করছি ঠাকুরের কাছে আপনি সুস্থ হয়ে যান এবং আরো ভালো ভালো কাজ আমাদের জন্য নিয়ে আসুন। যাই হোক, আমি যে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করছি, লাস্ট কাজটা আমি নিয়ে তার আগে একটা রুমি। প্রশ্ন করি তোমাকে। হ্যাঁ আমি হ্যাঁ একটা হ্যাঁ প্রশ্ন অবশ্যই করি করুন। আগে। তোমার বয়স কত বলো তো? তোমাকে দেখতে খুব ছোট মনে হয়, কিন্তু তুমি হ্যাঁ যেভাবে হ্যাঁ হ্যাঁ কথা বলো পটর পটর করে আমার আমার বয়স খুব। হচ্ছে 20 বছর, 20+, মানে 20+। আমি আরো কম মনে করেছিলাম। আমি মনে করেছিলাম তুমি আরো ছোট, দেখতেও ছোটখাটো লাগে এবং যাই হোক, এনিওয়েজ তুমি প্রশ্ন শুরু করো। হ্যাঁ। হ্যাঁ, লাস্ট কাজটা নিয়ে প্রথম থেকে শুরু করছি। আর রুমি নিয়ে কেমন কি প্রতিক্রিয়া পাচ্ছেন? হ্যাঁ, রুমি তো হইচইয়ের সাথে আমার প্রথম কাজ ছিল, এবং আহ, খুবই এক্সপেরিমেন্টাল টাইপের একটা কাজ আমরা করেছি। আসলে গোয়েন্দা চরিত্র এত হয়েছে এপার ওপার দুপার বাংলাতে, প্রচুর গোয়েন্দা চরিত্র আমরা দেখেছি। তো এখন ওইটার ভিতরে আসলে ডিফারেন্ট কি করা যায়, আমাদের ওই ভাবনাটাই ছিল সবার আগে মাথায়। কি আমরা যখন যেহেতু আরেকটা গোয়েন্দা চরিত্র এস্টাবলিশ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আসলে তাকে কিভাবে প্রেজেন্ট করলে অডিয়েন্স একটু ডিফারেন্ট একটা টেস্ট পাবে। কারণ কম্পিটিটর তো অনেক গোয়েন্দা চরিত্রের, ব্যোমকেশ থেকে শুরু করে ফেলুদা থেকে শুরু করে অনেক আছে। তো সেই জায়গা থেকে আহ আমি একটা ব্রিটেনের একটা মানুষের গল্প জানতাম, আহ যিনি হচ্ছে ড্রিমে আর কি বিভিন্ন রকম দুর্ঘটনা দেখতো, এবং ওই দুর্ঘটনাগুলো আসলে সাংকেতিক ভাবে তার স্বপ্নে আসতো আর কি। মানে কোন একটা আসলে অকারেন্স হবে, ওইটা সম্বন্ধে তিনি আগে থেকেই স্বপ্নে কিছু ক্লু পেয়ে যেতেন। ওইটা পরে উনি পুলিশের সাথে শেয়ার করতেন, এবং ওই ইনফরমেশনের উপর ভিত্তি করে দেখা গেছে অনেক এরকম অকারেন্স আসলে পুলিশ রোধ করতে পেরেছে। মানে সেই অকারেন্স ঘটার আগে পুলিশ সেটাকে স্টপ করে দিয়েছে। তো এই লোকের গল্পটা যখন আমি আমার রিসার্চের সময় পাই, তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। কি ড্রিম ডিটেকটিভ, ওনাকে ড্রিম ডিটেকটিভ বলা হয়। তো ওনার একটা বইও আছে, যারা ইন্টারেস্টেড তারা বইটা পড়তে পারো। ড্রিম ডিটেকটিভ বইটার নামও ড্রিম ডিটেকটিভ, অ্যামাজনে পেয়ে যাবা। তো পরে ওই বইটা আমি কালেক্ট করি, তো ওখানে পড়ি কি উনি বেসিক্যালি কোনো গোয়েন্দা বা এরকম কিছু ছিলেন না। উনি একটা সাধারণ মানুষ ছিলেন, একদমই সাধারণ মানুষ, আমজনতা। বাট ওনার এই একটা পাওয়ার ছিল আর কি, স্পেশাল পাওয়ার ছিল। তো তখন আমার মনে হলো এই রিয়েল লাইফ ইনসিডেন্টটাকে আমি যদি আমার যে গোয়েন্দা চরিত্র আমি তৈরি করতে চাচ্ছি তার সাথে যদি ব্লেন্ড করা যায়, তাহলে হয়তো ডিফারেন্ট কিছু একটা অডিয়েন্স পেতে পারে। ওখান থেকে রুমি ক্যারেক্টারটা আসলে এসেছে। কি একজন ডিটেকটিভ যে একটা দুর্ঘটনাতে চোখ হারায়, কিন্তু চোখ হারানোর সাথে সাথে সে আবার অন্য একটা ক্ষমতা পেয়ে যায়। মানুষের তো চোখ একটা অনেক বড় ক্ষমতা, দেখার ক্ষমতা হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতা। তো সেই ক্ষমতা যখন হারায় যায়, তখন সৃষ্টিকর্তা তাকে বা প্রকৃতি তাকে অন্য একটা ক্ষমতা দেয়, সেটা হচ্ছে স্বপ্ন দেখার ক্ষমতা। এবং সেই স্বপ্নের ভিতরে সে আসলে বিভিন্ন রকম ক্লু পায়। তো এই হচ্ছে বেসিক্যালি ইন শর্ট রুমির আসলে গল্পটা ছিল। তো হ্যাঁ হ্যাঁ খুবই আপনি আগেও বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আপনার প্রত্যেকটা গল্পের মধ্যেই একটা কিছু ইন্সপিরেশন বা একটা কোনো মানে সত্য ঘটনার একটা কিছু ইয়ে করেই আপনি গল্পগুলো বানান, মানে এটা হচ্ছে রুমির ইন্সপিরেশন কোথাও গিয়ে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি ইন্সপিরেশন তো তোমার লাগবে, যে কোনো কাজই তুমি করো না কেন তোমার একটা ইন্সপিরেশন লাগবে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, ভারতের খুব ভালো একজন ডিরেক্টর আছেন, শ্রীরাম রাঘবন, আই থিঙ্ক ওনার নাম। তো আমি ওনার হ্যাঁ অনেক হ্যাঁ ছবি দেখেছি, তুমিও দেখেছো, আন্ধাধুন দেখেছো ওনার, মেরি ইয়েস ক্রিসমাস ইয়েস রিসেন্টলি এসেছে। হ্যাঁ এর হ্যাঁ আগে উনি জনি গাদ্দার বানিয়েছে, তার আগে উনি এক হাসিনাতি বানিয়েছে, বাদলাপুর বানিয়েছে। উনি কিন্তু ফাটাফাটি থ্রিলার ডিরেক্টর। তো উনার প্রত্যেকটা কাজই তুমি দেখবা, আহ কোন একটা শর্ট স্টোরি অথবা কোন একটা উপন্যাস বা ওইটার একটা ছায়া নিয়ে ধরে উনি একটা স্ক্রিপ্ট লেখেন আর কি। এবং এগুলো ওয়ার্ক করে। আন্দাজুনে একটা শর্ট ফিল্মের ইন্সপিরেশনে করা হয়েছিল, এটা উনি ক্রেডিটও দিয়েছেন, আমি সবসময় দেন। তো এটা ওনার স্টাইল। তো আমি ওনার কাজ খুব পছন্দ করি অ্যাজ এ থ্রিলার মেকার। ওনার সাথে আমার আর একটা জায়গায় মিল আছে রাঘবন স্যারের। উনিও হিচকককে খুব পছন্দ করে, আমিও হিচকককে খুব পছন্দ করি। ওনার কাজ দেখলেই তুমি বুঝতে পারবে উনি হিচকককে, আলফ্রেড হিচকক অনেক বড় থ্রিলার ডিরেক্টর উনি।
ওয়ার্ল্ডের, তো ওনাকে বিভিন্ন ভাবে হোমাজ দেন উনি আর কি ওনার কাজের ভিতরে। সো এটা আমার খুব ভালো লাগে, যেটা আমি হিচককের অনেক বড় ফ্যান। সো রাঘবন স্যারের কাজগুলো আমি দেখি, সো ওইগুলো আমিও ট্রাই করি আসলে। আহ দেখো এখন আমি আসলে লিনিয়ার কাজ করতে পারি না, এটা আমার একটা সমস্যা। মানে স্ট্রেট ফরওয়ার্ড বা আসলে বেসিক গল্প বলে দিব, ওটাও একটা আর্ট, ওটাও অনেক বড় একটা ক্ষমতা কি বেসিক একটা গল্প আসলে বলে অডিয়েন্সকে এনগেজ করে রাখা। বাট আমি মানে আমার এটা আসলে বলতে পারবো এক ধরনের মানে আমার আসলে একটা কি বলবো, এটা পছন্দ কি আমি আসলে একটু আউট অফ দ্য বক্স থিম নিয়ে কাজ করতে মানে আমার ভালো লাগে। কারণ আউট অফ দ্য বক্স থিম হলেও ওটা নিয়ে অনেক পড়াশোনা করা যায়, ওইটা নিয়ে আসলে অনেক ভাবে খেলা যায়। সো লাইক ওই জায়গা থেকে এটা করা হয়। আর এমনিতে এই কাজটা হইচের সাথে প্রথম কাজ ছিল, চঞ্চল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ ছিল। তো অনেক জায়গা থেকে খুব আসলে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। এবং এই কাজের আমি যদি বলি এই কাজটা আসলে কিরকম রেসপন্স পেয়েছি আমি অডিয়েন্সের কাছ থেকে, সেটা যদি বলতে যাই, তাহলে আমি বলবো আসলে আমি মানে আমি বেশ অবাকই হয়েছি কি এই কাজের যে রেসপন্স এসেছে। বিকজ এই কাজটা যদি দেখে থাকো তাহলে দেখবা এটা যে জায়গায় শেষ হয়েছে ওখানে বোঝাই যাচ্ছে আসলে গল্পটা শেষ হয়নি ওখানে। সো ইটস আ লং স্টোরি, যেটাকে আসলে সিজন ওয়ান ওয়াইজ আসলে 6টা এপিসোডে ভাগ করে আমরা দিয়েছি। এটা সিজন 2 আসবে, ওটাও আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছি, এসেছে ওটা মিডিয়াতে। তো রেসপন্স খুবই ভালো এবং মানুষ খুব পছন্দ করেছে। আহ কারো কারো আবার ভালো লাগেনি, এটাও ঠিক। একটা কাজ সবাই ভালো লাগবে নট নেসেসারি, অনেকের কাছে আবার এটা ভালো লাগেনি। ওদের কাছে, যাদের কাছে ভালো লাগেনি, ওদের মেইন পয়েন্ট ছিল ওরা আসলে ওই যে ড্রিমে যে ক্লু ব্যাপারটা ওইটা আসলে মেনে নিতে পারছিল না, মানে ওদের মনে হয়েছে এটা কিভাবে সম্ভব। তো ওই জায়গা থেকে এটা কিন্তু একটা ট্রু স্টোরি আসলে। আমি পরে এটা নিয়ে লিখেছিল। ওটাকে রেখেই আপনি কিন্তু কাজটা বানিয়েছেন, মানে ওটা অ্যাকচুয়ালি সত্যি ঘটনা যে একজনের হয়ে এসেছে। এক্স্যাক্টলি, রাইট এক্স্যাক্টলি। সো যারা নিতে পারছে না মোস্ট প্রবলি তারা ওই ঘটনা জানে না। সো আমি পরে আমি একটা পোস্টে মেনশনও করেছিলাম ওই লোকটার ছবি দিয়ে কি এই লোকটা বানিয়েছে। সো দেখো পৃথিবীতে আসলে আমরা তো সবকিছু জানি না, এমন অনেক ব্যাপারই আছে, নাহলে তো শেক্সপিয়ার বলতো না কি দেয়ার আর মেনি থিংস ইন হেভেন এন্ড আর্থ, তাই না? এটা বলতো না কি আমাদের আসলে আমাদের যে নলেজ বা আমাদের যে চিন্তা ভাবনার বাইরেও অনেক এমন রহস্য আছে যেটা আসলে আমরা জানি না, যেটা গ্র্যাজুয়ালি হয়তো রিভিল হবে। সো যাই হোক, আমি রেসপেক্ট করি, আমি যারা আমার কাজ নিয়ে নেগেটিভ কথা বলে তাদেরকে বেশি রেসপেক্ট করি আসলে। যারা ভালো বলে তাদের তো ভালোবাসি, যারা নেগেটিভ বলে তাদেরকে বেশি ভালোবাসি। বিকজ তারা হচ্ছে আমাকে আসলে নেক্সট কাজটা আরো ভালো করার ব্যাপারে অনেক বেশি আসলে মানে কি বলবো একদম অনুপ্রেরণা দেয় আর কি। ইয়েস, একদম। যাই হোক, সেকেন্ড প্রশ্নে আসছি। রুমি সিরিজটার মধ্যে আমরা মুখ্য চরিত্রে চঞ্চল চৌধুরী স্যারকে দেখতে পাচ্ছি, তো চঞ্চল চৌধুরীকে কাস্টিং করার সিদ্ধান্তটা মানে আপনারই ছিল, এবং যদি আপনার থেকে থাকে সেটাও বা কেন, এবং তাকে পরিচালনা করার যে অভিজ্ঞতাটা সেটা কেমন ছিল? কারণ আমরা জানি তিনি মানে দুই বাংলার ইনস্টিটিউশন হিসেবে পরিচিত। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি ওনার সিনেমা দেখেছিলাম মনপুরা, যেটা বাংলাদেশে অনেক বড় একটা হিট ছবি বলা হয়ে থাকে, স্মরণকালের সবচেয়ে বড় হিট ছবি ওটা। সো অনেক ছোটবেলায় দেখেছি যেটা। সো আমার আসলে একটা স্বপ্নের মতো ছিল, একটা ড্রিম ছিল কি একদিন হয়তো ওনার সাথে কাজ হবে আমার। কোনো একটা কারণে হচ্ছিল না আমার ওনার সাথে কাজ, মাঝখানে দুই একবার প্ল্যানিংও হয়েছিল, বাট আলটিমেটলি পরে ব্যাপারটা এক্সিকিউশনের পর্যায়ে আসেনি। তো এবার যখন অপরচুনিটি আসলো এরকম একটা গোয়েন্দা চরিত্র যে অন্ধ হবে এবং যে হচ্ছে আসলে এরকম ড্রিম ডিটেকটিভ, লাইক হি ইজ এ ড্রিম ডিটেকটিভ, সো ওই জায়গায় আমার মনে হলো কি চঞ্চল ভাই একটা খুব ভালো অপশন। বিকজ উনি তো লাইক অ্যাক্টিং স্কুল আর কি, যদি আমি বলি খুব ইজিলি যদি বলি, উনি একটা অ্যাক্টিং স্কুল। এবং কাজ করার আগে আমি খুব নার্ভাস ছিলাম কি এত সিনিয়র আর্টিস্ট, এবং আমি তো আসলে খুব আনকনভেনশনাল স্টাইল আমার থাকে, অনেক উদ্ভট জিনিস থাকে আমার স্ক্রিপ্টে, যেটা আসলে নতুন কেউ যদি কাজ করতে আসে তার পক্ষে হুট করে মেনে নেওয়াটা হয়তো অনেক সময় কঠিন হতেও পারে। আমি এটা ফিল করি, যারা যেগুলো আমার সাথে কাজ করে তারা তো জানে, দে নো মি কি ওকে ফাইন এরকম কিছু জিনিসপত্র থাকবে, উদ্ভট জিনিস থাকবে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এভরিথিং উইল মেক সেন্স। গল্প যখন শেষ হবে তখন ওই উদ্ভট জিনিসগুলো উদ্ভট লাগবে না, সেটা আসলে একটা মেক সেন্স করবে। তো যারা কাজ করে সেটা তারা জানে। কিন্তু চঞ্চল ভাইয়ের সাথে আমার আগে কাজ হয়নি, এখন আমি ওইটা নিয়ে একটু নার্ভাস ছিলাম কি উনি আসলে আমার এই আনকনভেনশনাল মেথডটা আসলে কিভাবে নিবে। বাট উনি যখন আসলো সেটে, ওনার সাথে যখন আমার প্রি প্রোডাকশনে কথা হলো, স্ক্রিপ্ট রিডিং হলো,
যখন শুটিং করা স্টার্ট করলাম আমি দেখলাম হি ইজ কমপ্লিটলি ডিরেক্টরস আর্টিস্ট। উনি আসলে ডিরেক্টরের যে ভিশন ওইটাকেই উনি পর্দায় তুলে ধরার জন্য 100% চেষ্টা করেন আর কি, আর কিছু না। এবং উনি আসলে টিম ম্যান, টিম প্লেয়ার। উনি কিভাবে শুটিং ভালোভাবে হবে, কিভাবে আসলে প্রজেক্টটা ভালো হবে, ওইটা নিয়ে ওনার হচ্ছে সব রকম আর কি কনসার্ন আর কি। যে ব্রিলিয়ান্ট আর্টিস্ট। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আজকে তার একটা নতুন সিনেমার টিজার এসছে এবং আমি জানি না সেটা আপনি দেখেছেন কিনা, তুফানের আজকে একটা টিজার এসছে এবং সেখানে তার একটা ঝলক দেখানো হয়েছে, আপনি কি সেটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তুফানের টিজার দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি তুফানের আর teaser। হ্যাঁ, কেমন লেগেছে খুবই আর একটু চমৎকার, যদি খুবই চমৎকার। হ্যাঁ, খুবই চমৎকার, ভালো, খুবই ভালো লেগেছে। একটা বাংলাদেশে যে টাইপের সিনেমা হয় ওইটা থেকে আমার মনে হয় একদমই অন্যরকম হয়েছে। বাংলাদেশে যে টাইপের সিনেমা এর আগ পর্যন্ত মানুষ দেখেছে, তুফানের আগ পর্যন্ত যা দেখেছে এবং তুফানে যা দেখলো, আমার মনে হয় একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে এখানে, ভিজুয়ালের দিক থেকে, তারপর আয়োজনের দিক থেকে, স্কেলের দিক থেকে আমি বলবো। এবং খুবই এনগেজিং ছিল। এবং ওই যে যে একটা চঞ্চল ভাইয়ের যে সেগমেন্ট ছিল ওইটা তো লাইক আইসিং অন দ্য কেক বলে, খুবই চমৎকার হুম ছিল। হুম, খুবই চমৎকার। এবং মানে আপনাদের দেশের সুপারস্টারের সঙ্গে মানে চঞ্চল চৌধুরীকে যে দেখা যাবে একটা ফ্রেমের মধ্যে, এটা কোথাও কি আনএক্সপেক্টেড ব্যাপার আমাদের কাছে। অবভিয়াসলি, এবং এটা তো হওয়া উচিত আসলে, এটা আমাদের দেশে হয় না বা হয় নাই এতদিন, কিন্তু এখন যেহেতু শুরু হয়ে গেছে, আমি আশা করবো সামনে এটা কন্টিনিউ হবে। বিকজ এটাতে আসলে দিন শেষে ওই ছবিটারই লাভ হয়, কারণ এত বড় দুইজন আর্টিস্ট যখন একটা ছবিতে থাকবে তখন এমনিতেই আসলে মানুষের একটা আগ্রহ তৈরি হয়ে যাবে ওই ছবিটা দেখার জন্য, এবং তারা হলে গিয়ে ছবিটা দেখবে। বিকজ আসলে ছবি তো বানানো হয় অডিয়েন্সে দেখার জন্যই। সো মানুষকে হলে নিয়ে আসার জন্য আসলে এরকম একটা গেমিক হোক বা গল্পের প্রয়োজনীয় হোক, যেটাই হোক, এটা আসলে খুব দরকার। সাকিব ভাইকে কেমন লেগেছে পার্সোনালি? কারণ তাকে তো এরকম রূপে কখনো আমরা দেখিনি। একটা গ্যাংস্টার ড্রামা যেহেতু, মানে আমরা বুঝতে পারছি যে সেট ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু খুব প্রিমিয়াম, মানে 3টে প্রোডাকশন হাউস যেহেতু যুক্ত রয়েছে, কলকাতাতেই শুটিং চলছে। এবং যখন একটা হিরোর সঙ্গে ভিলেন এই যে স্ট্রং ব্যাপারটা থাকে না, তখন মানে আরো ব্যাপারটা জমে যায়। তো আপনার কাছে কেমন লেগেছে বিশেষ করে সাকিব ভাইয়ের এরকম লুকস বা ডিজাইন গুলো দেখে? না, খুবই ভালো। সাকিব সাকিব ভাই তো খুবই ভালো অভিনেতা। এটা কিন্তু উনি যাই হোক, ওনাকে নিয়ে অনেক রকম পারসেপশন আছে মানুষের, বাট দিন শেষে উনি কিন্তু খুব ভালো অভিনেতা এবং অভিনয়টা উনি বুঝে। এবং এই টিজারে কিন্তু বেশ কিছু জায়গায় ওনার কিন্তু অ্যাক্টিং খুব ভালো লেগেছে আমার। স্পেশালি একটা সিন ছিল, আই থিঙ্ক বাথটাবে উনি শুয়েছিল, চারপাশে আগুন জ্বলছে, ওখানে উনি যে এক্সপ্রেশন দিয়েছে ওটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। সো মানে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস মুভি। আমি অবশ্যই তুফান হলে যাই দেখবো, এবং আমি আসলে আমার একটা মানে ফিলিং হচ্ছে কি এটা খুব ভালো যাবে আর কি, ভালো চলবে। আচ্ছা, পরের প্রশ্নে আসছি। রুমি দেখার পর আমার কোথাও গিয়ে মনে হলো যে মানে হইচইয়ের মানে আপনার আগের যে কাজগুলো ছিল বিভিন্ন প্ল্যাটফর্মে, সেটার তুলনায় এই প্ল্যাটফর্মে মানে হইচইয়ের মানে প্রোডাকশন ভ্যালুটা অনেকটাই বেশি, বা আপনি যেগুলো চাইছেন সেগুলো করতে পেরেছেন এবং শেষটা যেরকম ভাবে হয়, একটা আভাস পাচ্ছি যে সিজন 2 আসবে। তো সিজন 2 আসার সম্ভাবনাটা মানে কি এই বছর নাকি সেটা পরের বছর? আহ না, সিজন টু যেটা যেভাবে হয় আসলে বাইরের দেশেও যদি দেখো কি, একটা হুম, সিরিজ যখন রিলিজ হয় নেক্সট সিজনটা আসলে ওই টাইমেই তার পরের বছর রিলিজ হয় আসলে। সেম ইয়ারে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলা কখনোই মানে একটা সিরিজের দুইটা সিজন রিলিজ করে না। নর্মালি আমি দেখিনি যদি না আসলে আগে থেকে প্ল্যান্ড হয়ে থাকে সেটা। সো হুম, বেসিক্যালি এটাও এবছর আসবে না। রুমি সিজন 2 আসলে, এটা যেহেতু ঈদের একটা টাইমে এসেছিল এবছর, হুম। সিজন 2 যদি আসে সেটাও আসলে আগামী বছর ঈদে একটা সময় হয়তো প্ল্যান করা হবে আর কি, অ্যাজ ফার এজ এনো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমি যতদূর জানি আপনি স্ট্যানলি কুব্রিকের মানে কাজের খুব বড় ভক্ত। আমি বিভিন্ন ইন্টারভিউতেই শুনেছি আর কি। তার কোন কোন জিনিস আপনাকে ইন্সপায়ার করেছে? আচ্ছা, হ্যাঁ, কুব্রিকের তো মানে কুব্রিক হচ্ছে ফার্স্ট লাভ। আহ এমনি তো অনেক পছন্দের ডিরেক্টর আছে। কুব্রিক আসলে প্রথম ভালোবাসা থাকে না, মানুষ প্রথম ভালোবাসা বুঝতে পারে না সবসময়, ওটা স্পেশাল হয়ে থাকে। সো লাইক আমি আমার ফেসবুক প্রোফাইলে আমার প্রোফাইল পিকচারে কুব্রিকের ছবি দেওয়া, এটা আমি কখনোই সেই চেঞ্জ কবে করি থেকে নাই। মানে আমি যবে থেকে আপনাকে ফলো বহু করছি বছর, তারপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বহু আগে, তারও আগে থেকে আমি যখন আসলে when I was a nobody তখন থেকে আসলে কুব্রিকের ছবিটা ছিল। সো উনার স্পেশাল যে দিকটা আমার লাগতো আসলে, উনি উনি একজন পারফেকশনিস্ট ছিলেন আর কি। মানে উনি আসলে সিনেমাকে ভালোবাসতেন। সিনেমা তো আসলে অনেকেই বানাইছে বা বানায় বা বানাবে,
বাট আসলে ভালোবেসে কয়জন বানায় এটা একটা বড় প্রশ্ন। কি আসলে ওই ওই আর্ট ফর্মটা আমি ভালোবাসি আসলে, লাইক আমার প্রেমিকার মতো ভালোবাসি। তো কুব্রিক আসলে সিনেমাকে প্রেমিকার মতো ভালোবাসতেন। এটা ওনার যে কোনো একটা সিনেমা তুমি নিয়ে ওটার ব্যাকগ্রাউন্ড যদি একটু পড়াশোনা করো, দেখো, তখন তুমি বুঝতে পারবে এক একটা ছবি বানাতে উনি 5 বছর, 6 বছর, 7 বছর সময় নিতেন। এবং এটা কিন্তু এমন নাকি বসে রয়েছে। আমি শুনেছি নাকি অভিনেতা অভিনেত্রীরা খুব বিরক্ত হয়ে যেত, একটা শট অনেকবার করে টেক নিত। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে বললাম পারফেকশনিস্ট। আসলে উনার যতক্ষণ পর্যন্ত মনে হতো কি এই শটটা ওকে হয়নি, উনি আসলে টেক নিতেই থাকতো। যেমন খুব ফেমাস এক্সাম্পল ছিল একটা আইস হোয়াইট শার্ট নামে একটা ছবি ছিল, ওখানে টম ক্রুজ আর নিকোল কিডম্যানের একটা সিন ছিল। ওরা জাস্ট জাস্ট নর্মাল একটা সিন, দুজন হাজবেন্ড ওয়াইফ কথা বলছে আর কি। তবে একটু ওই সময় একটু ড্রাগও নিয়েছিল, একটু আগে ড্রাগ নিয়েছিল অথবা অ্যালকোহল খেয়েছিল কিছু একটা, এক্স্যাক্টলি মনে নেই আমার। তো ওইটা মোস্ট প্রবাবলি 103টা টেক হয়েছিল এরকম কিছু, মানে মোর দেন 100 টেক্স। তো ও দুইজন আর্টিস্টই যখন 100টা টেক দিবে, স্বাভাবিকভাবেই মানে এক্সস্টেড হয়ে যাবে এবং শরীরে কিন্তু তখন আর কিছু থাকবে না, ক্লান্ত হয়ে যাবে তুমি একদমই যখন 100টা টেক। সো বেসিক্যালি কুব্রিকের যে আইডিয়া ছিল কি উনি আসলে সেই এক্সস্টেড পারফরমেন্সই চাচ্ছিলেন। মানে ওরা একদম এক্সস্টেড হয়ে একদম নিজেদের ওই শক্তির শেষ বিন্দুতে এসে যে পারফরমেন্সটা দিয়েছে ক্লান্ত হয়ে, কুব্রিক সেটাই চাচ্ছিলেন। তো এই জন্য উনি 100+ টেক নিয়ে ওদেরকে আগে এক্সস্টেড করেছেন। এরপর ন্যাচারালি ওরা ওরা তো বিরক্ত হয়ে অভিনয় করছে, বিকজ ওরা তো ক্লান্ত, ওদের শরীর চলতেছে না। বাট কুব্রিক আসলে ওই ওই অ্যাক্টিংটাই ওই সময় চাচ্ছিলেন। সো মানে উনি এরকমই ছিল, একটু অন্যরকম নিজের। বাট উনি যেটা চাইতো ওটা উনি করতো, ওনার যেটা দরকার উনি যেভাবে হোক, যে আমি যে এক্সাম্পলটা দিলাম এরকম ভাবে হোক অথবা অন্য কোনো ভাবে হোক, উনি সেটা অ্যাচিভ করতেন, কখনো কম্প্রোমাইজ করতেন না, নেভার এভার। উনি লেন্স তৈরি করেছিলেন, সেই একটা সিনেমা ছিল ব্যারি লিন্ডন, 1975 এসেছিল মনে হয়। তো ওই ছবিতে উনি রাতের যে দৃশ্যগুলো ছিল সেটা মোমের আলোয় শুট করতে চেয়েছিলেন, কোনো এক্সটার্নাল লাইট উনি ইউজ করতে চান নাই। তো এই জন্য ওটা অ্যাচিভ করার জন্য, আই এম টকিং অ্যাবাউট 1975, এখন না ব্যাপারটা, ওই সময়কার ফিল্ম ক্যামেরা গুলো যেরকম ছিল, অনেক আগের কথা বলছি। তো ওই সময় উনি লেন্স তৈরি করেছে, স্পেশাল লেন্স বানিয়েছিল যেন উনি শুধুমাত্র মোমের আলোয় নাইট শট গুলা নিতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকজ এটা ভিক্টোরিয়ান আমলের ছবি ছিল, গ্যারি লিন্ডন ওটা ভিক্টোরিয়ান আমলের ছবি ছিল। তো অনেক পেইন্টিংস ছিল ভিক্টোরিয়ান আমলে, ওই পেইন্টিংস গুলো ছিল কুব্রিকের রেফারেন্স। সো উনি ওই পেইন্টিং এর যে ইমেজটা ওইটাই উনার মুভিতে নিয়ে আসতে চাইছিলেন একদম, এবং উনি সাকসেসফুল হয়েছে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে ওনার, কি উনি আসলে সিনেমাকে ভালোবাসতেন এবং আমি ওনাকে এই জন্যই পছন্দ করি, বিকজ লাইক মানে ওই ভালোবাসাটা না তার কাজে দেখতে পাবা তুমি একদম। এবং ওই যে বললাম যে কোনো একটা কাজ নিয়ে নাও, কাজটা পিছনে যে উনি রিসার্চ করেছে ওটা নিয়ে একটু পড়াশোনা করো, দেখবা তুমিও আসলে ওনার প্রেমে পড়ে যাবা। এখনকার যুগে কিন্তু আসলে এইরকম ফিল্ম মেকার খুব কম। আমি যদি বলি, আমি একটা নাম বলবো, সেটা হচ্ছে নোলানের নাম বলবো আমি, মডার্ন ফিল্ম মেকার মধ্যে ট্যারান্টিনো ছিল, এরাও সিনেমাকে খুব ভালোবাসে। নোলান এখনো ফিল্মে শুট করার চেষ্টা করে এবং ওই স্কেল বা ওই 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 সিনেমাটিক ব্যাপারটা আসলে তার কাজগুলো কিন্তু থাকে, ক্রিস্টোফার নোলানের কাজে থাকে। এবং উনিও কিন্তু ক্রিস্টোফার নোলানের কিন্তু কুব্রিকের অনেক বড় ফ্যান। সো বেসিক্যালি সিনেমা লাভার যদি হয় অথেন্টিক কেউ, ও কুব্রিককে আসলে লাইক না করে পারবে না। আমি সেদিনকে দি শাইনিং সিনেমাটা দেখছিলাম, এটা আরো একটা প্রশ্ন আসছে। সেখানে একটা মুহূর্তে দেখতে পারি, মানে টনি বলে যে বাচ্চা ছেলেটা ছিল, সে দরজার মধ্যে লিখে রেখেছে রেড ড্রাম। তো আপনার রেড ড্রামের নামটা কি কোথাও কি আপনি মানে সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে কি নামটা রেখেছিলেন? অবভিয়াসলি অবভিয়াসলি রেড ড্রাম অবশ্যই শাইনিং এ যে রেড ড্রাম যখন শুনেছি দি সাইলেন্স যখন আপনি বানিয়েছিলেন, তখন যেমন বলেছেন না যে বেড থেকে স্টোরিটা কোথাও গিয়ে আপনি ইন্সপায়ার হয়েছেন, যে মানে দুটো মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে যে তুমি কোনটা বেশি ভালোবাসো, তোমাকে যদি গলায় ফাঁসি দেওয়া হয় নাকি জেলের মধ্যে বন্ধ রেখে দেওয়া হয়। তো সেরকমই আর কি কোশ্চেনটা করছিলাম, যে ওই রেড ড্রামের ওই থেকেই। রাইট রাইট, দরজায় রেড ব্যাম লেখা হয়েছিল যে দেখেছিল, ওইখান থেকেই আমি মানে আমার যেহেতু ফার্স্ট ওটিটি কাজ ছিল, রেড ব্যাম হচ্ছে আমার প্রথম ওটিটি প্রজেক্ট, প্রথম বড় প্রজেক্ট। সো অবভিয়াসলি হ্যাঁ, সো চরকিতে এসেছিল এটা। সো আমি আসলে আমার ফেভারিট ডিরেক্টরকে একটা হোমাজ দিতে চেয়েছিলাম এবং তার এই নামটা আসলে আমি ওখান থেকে নিয়েছি। এবং এটা আসলে খুব কম মানুষই জানে, অনেকেই জানে না। ভালো, তুমি যখন দেখেছো তখন জেনেছো, যখন এটা রিলিজ হয়েছিল তখন সবাই খুব অবাক হয়েছিল, এটা মানে কি মানে কি।
আমি সত্যি কথা বলতে আপনার বিভিন্ন ইন্টারভিউ গুলো থেকেই মানে স্ট্যানলি কুব্রিকের কাজগুলো দেখা শুরু করেছি, এবং আপনার তো প্রায় বলতে গেলে যে কটা কাজ রয়েছে তার 90% অলরেডি শেষ করে ফেলেছি। হয়তো খুব পুরোনো দিনের যেগুলো করেছেন সেগুলো হয়তো পড়ে রয়েছে কয়েকটা দেখা। আমি পরশু দিনই কার্নিশ বলে যে নাটকটা রয়েছে না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রোশন, হ্যাঁ হ্যাঁ ওটা আমি হ্যাঁ হ্যাঁ দেখলাম। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো কুব্রিকের কাজগুলো দেখো, ওনার কাজ খুব বেশি কাজ না, যেটা বললাম উনি অনেক সময় নিয়ে কাজ করতো। So, খুব বেশি না, আই থিঙ্ক 13টা বা 14টা মুভি মনে হয় উনি ওনার 60 বছরের ক্যারিয়ারে করেছেন। তো খুবই অল্প কাজ, বাট প্রত্যেকটা কাজই আসলে তোমাকে অনেক ভাবাবে। ইয়েস। যাই হোক, নেক্সট প্রশ্নে আসছি। আপনার কাজের মধ্যে, অর্থাৎ সেটা নাটক বা ওয়েবের কথাই হোক না কেন, ডার্ক ব্যাপারটা না খুব আকর্ষণীয় একটা লাগে, বিশেষ করে আমার কাছে। সেটা কোথাও গিয়ে বাকি কাজগুলোর তুলনায় অনেকটাই আলাদা। এটা ভাবনার পরে পর্দায় ফুটিয়ে তোলার জন্য আপনারা সহকর্মীদের, অর্থাৎ যারা যারা টেকনিক্যাল টিমের মেম্বার্স রয়েছে, যারা যারা সহযোগিতা রয়েছে, তারা আপনাকে কতটা সাহায্য করে এই বিষয়টা ফুটিয়ে তুলতে? এইটা আসলে এই জন্যই তোমার ধরো টিম ওয়ার্কটা খুব দরকার, একটা টিম খুব দরকার। বিকজ যখন তুমি একটা ফিক্স টিম নিয়ে কাজ করবা, তখন আসলে তোমার ভিশনটা কিন্তু টিমের মেম্বাররা আগে থেকে জানে কি আসলে উনি কি চাচ্ছে। তোমার সিনেমাটোগ্রাফার যদি তোমার লাইক টিমের মতো হয়, যেমন আমার বিদ্রোহী দীপনের সাথে অনেক কাজ হয়েছে। সো লাইক সে জানে আমি আসলে কি চাই। তো ওই সময় ব্যাপারটা ইজি হয়ে যায়, কারণ এতদিন কাজ করতে করতে মোটামুটি একটা, আমার মুখে বলতে হয় না, অনেক সময় ও আসলে ফেস দেখে বোঝা যায় আসলে বিকি কি চাচ্ছে বা কি কি ধরনের লাইটিং চাচ্ছে এই সিকোয়েন্সে। তো এই জন্য আমি টিমে খুব বিশ্বাস করি। আমার নিজস্ব যে টিম আছে, একটা টিম আছে আমার, ওই টিমের মেম্বাররাই ঘুরে ফিরে আমার সব প্রোডাকশন থাকে। তুমি ক্রেডিট লিস্ট হ্যাঁ, হ্যাঁ। যদি নিয়ে নাও, তুমি কিছু কমন নাম ওখানে পাবে। ওখানে তুমি রুহানের নাম পাবে, আলবিবা পাবে, দীপন পাবে, ওখানে তুমি এই যে মনিরের নাম পাবে। এরকম বেশ কয়েকটা নাম আছে যে নামগুলো আসলে কমন, বিকজ তারা টিম অ্যাজ এ টিম মেম্বার হিসাবেই আছে আমার সাথে। এবং ওই যেটা বললে ডার্ক ব্যাপার, যেটা এটা বেসিক্যালি এরকম ইন্টেনশনাল কিছু না। তুমি যখন একটা থ্রিলার কাজ করবে বা একটা হরর কাজ করবে, তখন আলটিমেটলি তো তোমার যে টোন থাকবে, ওই টোনটা তো একটু ডার্কই হবে, মানে তো অডিয়েন্স আসলে আহ মানে মানে অডিয়েন্সকে, তোমার থ্রিলার মানেটা কি? থ্রিলার হচ্ছে তোমাকে অডিয়েন্সকে এজ অফ দ্য সিট রাখতে হবে সবসময়, এটাই তো থ্রিলার। থ্রিলার দেখে যদি অডিয়েন্স ঘুমায় যায় তাহলে তো ধরো হইলো না। থ্রিলার মানে হচ্ছে তোমাকে এইজ অফ দ্য সিটে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু ওয়ার্ক করে। আমি নিজেও এই টাইপের জিনিস খুব পছন্দ করি। লাইক আমি কমেডি থেকে বেশি আসলে একটু ফিলোসফিক্যাল জিনিসপত্র বেশি পছন্দ করি, এটা পার্সোনাল টেস্ট আর কি। সেটা ড্রামা হোক বা থ্রিলার হোক, মানে ফিলোসফি আমাকে খুব আকর্ষণ করে। আহ আমার কাছে মনে হয় লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ফিলোসফি। না, প্রত্যেকটা মানুষের ফিলোসফি থাকে, প্রত্যেকটা মানে কি বলবো, মানে সবকিছুরই একটা ফিলোসফি আছে আর কি। তোমার খালি গ্র্যাব করতে হবে ওই সিচুয়েশন থেকে ফিলোসফিটা, এবং ওর উপর বেস করে আসলে তুমি তোমার একটা গল্প ডিজাইন করতে পারো বা একটা কাজ তুমি ডিজাইন করতে পারো। মেহজাবিন চৌধুরীকে আমরা দেখেছি আপনার অনেক নাটকে, আপনি তাকে নিয়ে পরপর অনেক কাজও করেছেন। তো এই যে একই অভিনেতাদের নিয়ে কাজ করলে আপনার কি কি সুবিধা হয়? সেম জিনিসটা সুবিধা হয় বেসিক্যালি। মেহজাবিন আপুর সাথে অনেক কাজ হয়েছে, আলটিমেটলি এটা উনি ডিজার্ভ করে। উনি আহ, খুবই মানে প্রফেশনাল একজন আর্টিস্ট। উনি যে পরিমাণ সময় আসলে একটা স্ক্রিপ্টের পিছনে দেয় ডিরেক্টরকে, আমি জানি না আর কয়জন দেয় এরকম সময়। সো কেন ইম্পর্টেন্ট স্ক্রিপ্টের পিছনে সময় দেওয়া আর্টিস্টের, এতে করে কাজটা ভালো হয় আসলে। মানে আর্টিস্ট যত বেশি আসলে স্ক্রিপ্টে ইনভলভ থাকবে, ডিরেক্টরের জন্য তত ইজি হয়ে যায় আসলে কাজটা পুল অফ করা। তো উনি ওনার সাথে কাজ করলে এই ফ্যাসিলিটিটা পাওয়া যায়। উনি প্রচুর সময় দেয় স্ক্রিপ্টের পিছনে। আর খুবই ভালো অ্যাক্ট্রেস, বাংলাদেশে বর্তমানে যারা কাজ করছে অনেকেই ভালো কাজ করছে, মেহজাবিন আপু তাদের মধ্যে অন্যতম। উনি খুব ভালো অ্যাক্টিং করে। তো আসলে ওনাকে যখন আমি কাস্ট করি তখন এবং আমার ফিমেল ক্যারেক্টার গুলো খুব চ্যালেঞ্জিং হয়, এটা যদি খেয়াল করে দেখো। আমার গল্পে যে ফিমেল ক্যারেক্টার হয়, ও কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা মানে দেখা যায় কোনো না কোনো ক্রাইসিসে আছে ক্যারেক্টারটা, কোনো না কোনো একটা সমস্যায় আছে। সে খুব ইজি গোয়িং হয় না নর্মালি আমার ফিমেল ক্যারেক্টার গুলা। যেমন তুমি চিরকাল আজের কথা বললে, যে কাজটা তুমি আমার প্রথম দেখেছিলে, ওখানেও কিন্তু মেয়েটা 7 সেকেন্ড পর পর বলে যেত কথা। ভেরি চ্যালেঞ্জিং থিং। 7 সেকেন্ড পর পর সে ভুলে যেত, তার কিছু মনে থাকতো না। চিরকাল আজের কথা বলছি তো। ওইখানে ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং ছিল। তো এখানে মেজামিন কিন্তু অসাধারণ পারফর্ম করছে, এবং উনি আসলে থাকে না, আমি একটা প্রজেক্ট ওনাকে নেই, উনি পারফর্ম করে, এবং উনি আসলে
যে বারকে আরো রেইজ করে। সো আলটিমেটলি পরের প্রজেক্টের জন্য এমনিতে উনি অটো চয়েস হয়ে যায়। সো এবং আমাদের জেলিং খুব ভালো, একটা একটা টিমের মতো আমরা, উনি আমাকে বুঝি, আমি ওনাকে বুঝি, এবং কাজ করে ভালো লাগে আসলে। দ্যাটস ওয়াই আসলে কাজ হয় অনেক আমার সাথে। আমি দেখেছি মানে এই জিনিসটা মানে অনেকে এটাকে নিয়ে আবার সমালোচনাও করে যে বারবার মেহজাবিন চৌধুরীকে নিয়ে রিকি জায়েদ কাজ করে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি পরপর তাকে নিয়ে কাজ করলেও না তাকে একটু অন্য রকম ভাবে প্রেজেন্ট করে, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো। এবং আমরা জানি যে হইচই যে আরেকটা যে কাজের অ্যানাউন্সমেন্ট হয়েছে সেখানেও তিনিই রয়েছেন, মিথ্যেবাদী। মিথ্যেবাদী, হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা কাজ, আই হোপ এটা হবে। আমরা খুব এক্সাইটেড মিথ্যেবাদী নিয়ে, এটা হইচের সাথে সেকেন্ড প্রজেক্ট আমার। সো লেটস সি, মেহজাবিন আপু আবারও একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার আসবে। ফর দ্য বেস্ট। নেক্সট কোশ্চেনে আসি। প্রথমের দিকে আপনার কাজের মধ্যে একটা লাভ স্টোরি জনরা থাকলেও মানে এখন সেটা আমরা খুব কম দেখতে পাই, বেশিরভাগ থ্রিলার টাইপের নাটকই মানে কাজই আপনি নির্মাণ করছেন এখন। আগের কাজগুলো যেমন মায়া, রূপ, প্রিয় আদনান, সেখানে ভালোবাসার দিক থাকলেও একটা নেগেটিভ বা ডার্ক শেড থাকতো, তো সেই রকম কাজ এখন আর করার ইচ্ছে আছে নাকি? থ্রিলার বা আপনার বর্তমান কাজের মধ্যে যেরকম আমরা এই ব্রুটাল ভায়োলেন্স দেখতে পাই ব্যাপার স্যাপার গুলো, সেই রকম গল্প দর্শকদের দেখাতে চান? না, এটা দেখো, এটা আসলে প্ল্যান করে কোনো কিছু হয় না। স্টার্টিং এ হ্যাঁ, আমার একদম শুরুর দিকে কাজগুলা রোমান্টিকই ছিল সবগুলাই। শুরু টানা 5-6টা শুরু তো শর্ট ফিল্ম করতাম, তো শর্ট ফিল্ম গুলো রোমান্টিকই ছিল। ওই ওই সময় শর্ট ফিল্মের একটা জোয়ার শুরু হয়েছিল বাংলাদেশে, প্রচুর শর্ট ফিল্ম দেখা হইতো, এবং আমি দেখলাম তোমাদের ওইখানেও ওই শর্ট ফিল্ম গুলা দেখা হয় প্রচুর। সো ইনফ্যাক্ট আমার কিছু শর্ট ফিল্ম হইচই প্ল্যাটফর্মেও আছে, অক্ষর নামে একটা শর্ট ফিল্ম আছে, আলো আছে, এগুলো হইচই দেখতে হ্যাঁ পাবে হ্যাঁ, হইচই চাইলে। আছে আছে আছে। হইচই আছে। সো আলটিমেটলি ওই সময়ে আহ, আমার মনে হয় প্রেমটা বেশি ছিল আমার ভেতর, এর জন্য প্রেমের কাজ করেছি অনেক। আফটার করোনা, যেটা একটা করোনা যে মহামারীটা হলো, পুরো ওয়ার্ল্ড যখন আসলে একটা জায়গায় স্থির হয়ে গেল, সবকিছু থেমে গেল, তখন আসলে একটা চেঞ্জ আমি ফিল করি আমার ভিতরে এসেছে। একটা একটা ফিল একটা একটা আসলে চেঞ্জ আসছে আমার ভিতরে অ্যাজ এ ক্রিয়েটর। আমার কাছে মনে হলো কি আমি মোর আসলে হিউম্যান মাইন্ডকে রিড করার চেষ্টা করতে লাগলাম। এবং হিউম্যান, একটা মানুষ কিন্তু খুবই আকর্ষণীয় একটা বই আমি বলবো। মানে একটা মানুষকে তুমি যদি পড়তে পারো, অনেক দিন সময় লাগবে তোমার, এবং খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফ্যাক্ট তুমি পাবে ওই পড়াশোনা থেকে। তো তখন আফটার করোনা আমি এই যে মানুষ মানে পড়ার ব্যাপারে খুব আগ্রহী হয়ে গেলাম। তো তখন মনে হলো একটু রোমান্টিক জিনিসটা বা প্রেম তো অনেক করেছি, এখন একটু হিউম্যান মাইন্ড বা হিউম্যান সাইকোলজি নিয়ে একটু কাজ করা যাক। তো ওই জায়গাটা একটু ইন্টারেস্ট বেশি, বা আমার আগ্রহটা বেশি পাওয়া শুরু করলো। তো এরপর বেশ কিছু কাজ করা হয়েছিল, জন্মদা, গেরিনা, বেশ কিছু কাজ করা হয়েছিল যে কাজগুলো মানুষ খুব পছন্দ করেছে। তো এর জন্মদাগটা ভিতরে আমার কিন্তু পার্সোনালি রোমান্টিকও খুব করেছে। পছন্দের। জন্মদাগটা আমার জন্মদা, পার্সোনালি হ্যাঁ, খুব পছন্দের, হ্যাঁ। খুব পছন্দ, হ্যাঁ। তো এরপর দেখা গেল কিন্তু রোমান্টিক কিন্তু করেছি, একদমই যে করিনি তা না। চিরকাল আজ, যেটা তুমি বললে, এট দি এন্ড অফ দ্য ডে এটা তো একটা রোমান্টিক কাজই আর কি, যদি আমি বলি। হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ। কাজলের দিন রাত্রি আছে। তারপর ভুল জন্ম আমার একটা কাজ আছে, খুবই আন্ডাররেটেড কাজ, বাট এটা আমার নিশু ভাই মেহজাবিনের খুবই ফেভারিট কাজ, ওই ভুল আপনি জন্ম। আপনি ভুল জন্ম, পুনর্জন্ম, জন্মদাগ মানে তিনটা মানে ও ট্রিলজি হ্যাঁ, একটা করেছিলেন। একটা ট্রিলজি টাইপ হয়ে গেছিল, হ্যাঁ। Trilogy, সো হ্যাঁ। আলটিমেটলি ওটাও রোমান্টিক কাজ ছিল। রিসেন্ট টাইমসে ওইরকম রোমান্টিক করা হয়নি, বাট এটা আসলে আমি তো বেসিক্যালি ইনস্টিংক্টের উপর কাজ করি, তো যখন যে গল্পটা আসে আমি ওটাকে ওইভাবে আসলে ফেস করি। সো ইনস্টিংটিভলি যদি চলে আসে রোমান্টিক গল্প, অবশ্যই করবো। মানে আমার তো ফেভারিট রোম্যান্স, কিন্তু আমার অনেক প্রিয় একটা জনরা। একটা ইন্টারভিউতে বলেছেন আপনি যে আপনি জলের মধ্যে মুখ ঢোকানোই মানে যে কোনো ক্যারেক্টারকে আপনি জলের মধ্যে মুখ ঢোকাতে খুব একটা আকর্ষণ ব্যাপার হয়। এটা রেড ড্রামে আমরা ওই সিনটা দেখেছি, তারপরে দি সাইলেন্সও দেখেছি, আমি কি তুমিতেও দেখেছি, আরারাতেও দেখছি ওই বাচ্চা ছেলেটা চিৎকার করছে জল থেকে মুখ ইয়ে করে। এই ব্যাপারটা মানে এতটা মানে আপনাকে কেন এত আকর্ষণ করে? আহ এটা ধরো, প্রত্যেকটা মানুষের ভিতরে দেখবা কিছু কিছু ব্যাপার থাকে। আমরা প্রত্যেকেই আসলে অদ্ভুত মানুষ, প্রজাতিটাই খুব অদ্ভুত। যেমন আমার আমার কেন জানি ভিজুয়ালি এটা দেখতে খুব ভালো লাগে, কি একটা হিউম্যান মানুষকে আসলে মানুষের মুখটা পানের ভিতরে যখন থাকে তখন একটু অচেনা লাগে, তুমি দেখবা।
তোমার নিজের মুখী যদি পানির ভিতরে রাখা হয় এবং সেটা ভিডিও করা হয়, তুমি যখন সেটা দেখবা, তোমার কাছে মনে হবে এটা কি আসলে আমি নাকি এটা অন্য কেউ। তো আমার কাছে মনে হয় তখন একটা ক্যারেক্টার শিফট হয়ে যায়। যে ক্যারেক্টারটা এতক্ষণ আমরা দেখেছি, যখন তাকে জলে ডুবিয়ে দেওয়া হবে এবং এই জলের ভিতর থেকে তার শটটা নেওয়া হবে, তখন না ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়। তুমি যে রেড ড্রামের কথাই বলো বা আমি কি তুমিতেই বলো, ওই ফিল, ওই চেঞ্জের ফিলটা কিন্তু পাওয়া যায়, মানে খুবই সাটেল একটা চেঞ্জ। তিনি সবাইকে যখন পানির ভিতর ঢুকে উনি যখন তাকিয়েছিল রেড পানির ভিতরে, তখন কিন্তু মনে হচ্ছিল না উনি আর রাশেদ, সিআইডি রাশেদ, তখন ওনাকে অন্য একটা ক্যারেক্টার মনে হচ্ছিল। তো বেসিক্যালি ওইটাই টার্গেট থাকে আমার, কি হুট করে যে ক্যারেক্টারটাকে এতক্ষণ ধরে অডিয়েন্স দেখেছে, ও একটা ডুয়েল পার্সোনালিটি তৈরি করে এবং অডিয়েন্সকে এটা বলা কি তুমি কি আসলে ক্যারেক্টারটাকে চিনো, তুমি কি আসলে একটা মোটিভ জানো, নাকি আসলে গল্প শেষে ওই ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে বা অন্য কিছু হবে, একটা প্রশ্ন ছুঁয়ে দেওয়া অডিয়েন্স দিকে। তো ওই জায়গা থেকে এইটা ভালো লাগে। তারপর ব্লাডের ব্যাপারে অনেকেই বলে প্রচুর ব্লাড থাকে, তো ব্লাড আমার পার্সোনালি খুব ভালো লাগে। মানে স্ক্রিনে তোমার প্রপারলি যদি তুমি ব্লাড দেখাইতে পারো, এটা অডিয়েন্সের ইমোশনকে খুব তাড়াতাড়ি আসলে এন্টাইজ করে। আকিরা কুরোসাওয়া বলেছিলেন 4 ধরনের জিনিস আসলে ফ্রেমে থাকলে ফ্রেমটা খুব ডাইনামিক লাগে। এটা হচ্ছে তোমার উইন্ড, বাতাস, তারপর হচ্ছে ধুলো যদি থাকে, ডাস্ট, তারপর হচ্ছে রেইন। সো এই ব্যাপারগুলা, ব্লাড, এগুলা যদি থাকে তোমার ফ্রেমে, তখন ফ্রেমটা খুব ডাইনামিক লাগে এবং অডিয়েন্স খুব ইজিলি কানেক্ট করতে পারে ওই ভিজুয়ালের সাথে। তো দ্যাটস আসলে এই জিনিসগুলা খুব চিন্তা ভাবনা করে আসলে রাখা হয় ফ্রেমে। আচ্ছা, ইরিনা, পুনর্জন্ম, এই কাজগুলোয় আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টাগনিস্টের পাওয়ারটাই প্রাধান্য পাচ্ছে। মানে সেটার ভাবনাটা মানে কিভাবে আসলো আপনার মধ্যে? এবং এই প্রসঙ্গে জানতে চাই, পুনর্জন্ম লেখার সময় মানে সেটার ইউনিভার্স যে করবেন এটা ভেবেই কি লিখেছিলেন, নাকি সেটা যখন জনপ্রিয়তা আরো বেশি ছড়ালো তখন ইউনিভার্সের একটা পরিকল্পনা করলেন? দুইটা প্রশ্ন। প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট বা অ্যান্টি হিরো সবসময় দেখবা আমাদেরকে কিন্তু হিরোর থেকে, মানে আমাকে পার্সোনালি একটা হিরোর থেকে অ্যান্টি হিরো বেশি আসলে আমার ভালো লাগে বেশি। আমি সবসময় আসলে যে একটু আন্ডারডগ বা যে অ্যান্টি হিরো, তার জন্য আসলে আমি সাপোর্ট করি, তাকে সাপোর্ট করি। মানে হিরোর থেকে আমার কাছে অ্যান্টি হিরোটা বেশি ইম্পর্টেন্ট। আমার গল্পে আমি এই জন্য প্রায়ই দেখা যায় অ্যান্টি হিরো আসলে দিন শেষে জয়ী হয় বা বের হয়ে আসে। তো ওইটা ওইটা অ্যাজ এ ক্রিয়েটর আসলে বলতে পারবো ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে এটা আমি করি। আবার অনেকে দেখবা হিরো ভিনি হয়, অ্যান্টি হিরো মারা যায়, অনেক গল্পেই দেখবা শেষ পর্যন্ত এরকম হয় অনেক ক্রিয়েটর, সেটা তার ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে হয়তো উনি করে। আর পুনর্জন্ম, এই প্রশ্ন উত্তরটা আমি আগেও দিয়েছি। পুনর্জন্ম 1 এবং 2 এই দুটো গল্প মানে শুটের আগেই রেডি ছিল, কি 1 এবং 2, পুনর্জন্ম 1 এবং 2। বাট এরপর যেটা হয়েছে, এরপর যেগুলো এসেছে, ইউনিভার্স হোক বা এরপরে যে কিস্তিগুলো এসেছে, সেগুলো আসলে আফটার খুব জনপ্রিয় যখন হলে এরপরই করা হয়েছে। বাট 1 এবং 2 এই দুইটা প্রি প্ল্যান ছিল আর কি। আমার প্ল্যানিং ছিল 1 প্রথমে করবো এবং হোপফুলি যদি এটা ওয়ার্ক করে 2টা, আমি 2 এর গল্পটা একদম রেডি ছিল, এই জন্য খুব তাড়াতাড়ি এসেছিল কাজগুলা। 1 এবং 2 এর ভিতর খুব বেশি, আই থিঙ্ক 2 মাস বা 3 মাসের একটা গ্যাপ ছিল, এর ভিতরে চলে এসেছিল। এক বছর না, সেই বছরই এসে 2021 আমার মনে আছে। হ্যাঁ, 3 তে টাইম লেগেছে অনেক। পুনর্জন্ম 3 অলমোস্ট 1 ইয়ার। হ্যাঁ, 1 ইয়ার, অলমোস্ট 1 ইয়ার। 2 এর 1 বছর পরে 3 তে সবচেয়ে বেশি সময় লাগছে। ওই সময়ই মানুষ ওই বারবার জিজ্ঞেস করতো 3 কবে আসবে, কবে আসবে। বাচির বার হলো স্বাদ, আমরা যেখানে আফরান নেশন কোটিনিকে দেখতে পেয়েছিলাম, সেটার ক্লাইম্যাক্স এরকম ছিল কেন? মানে আমি আমি যতদূর জানি আপনি এটা নিয়ে একটা পোস্টও করেছিলেন, আই থিঙ্ক, মানে এইটার মানে ক্লাইম্যাক্সটা আপনার সাজানো। হ্যাঁ, এটা আমি ক্লিয়ার করেছিলাম। ওইটা চ্যানেলে এন্ডে এডিট করা হয়েছিল বা নিজেদের মতো এডিট করে নিয়েছিল আর কি। স্যাড থিং, এটা প্রথম আমার সাথে এরকম হয়েছিল। এরপর থেকে আমি খুব কশাস এই ব্যাপারে। একদম রিলিজের আগেও আমি আসলে ফাইনাল প্রিভিউটা দেখে নিই কি আমি যেটা তৈরি করেছি এক্স্যাক্টলি ওই জিনিসটা যাচ্ছে কিনা আর কি। সো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারো, একবারই হয়েছে, বাট ইট ওয়াজ স্যাড। কারণ ওটা যে অরিজিনাল এন্ডিং ছিল ওটা কেউ দেখতে পারেনি, যেটা দেখেছে ওটা আমার এন্ডিং ছিল না। আচ্ছা, নাটক, ওয়েব সিরিজ তো হলে মানে মানে সিনেমা বানানোর কি কোনো প্ল্যান রয়েছে? এই প্রশ্নটাও প্রত্যেকটা ইন্টারভিউতে থাকে প্রত্যেকটা ইন্টারভিউতে আমি একই জিনিস বলি। দেখো, সিনেমা তো মানে দিন শেষে আমরা সবাই তো আসলে সিনেমাকে ভালোবেসে এই প্রফেশনে এসেছি এবং প্রত্যেকেরই স্বপ্ন হচ্ছে আসলে সিনেমাটা বানানো। তো ওই জায়গা থেকে, বাট আমার মনে হয় সিনেমাটা আসলে
ওই যে যেটা বললাম, আমি একটু তো রোমান্টিক বলতে পারবো, সিনেমার দিক থেকে একটু রোমান্টিসিজম আসে বেশি। আমি সিনেমাটাকে ভালোবাসি, বুঝছো? So আসলে ভালো যেহেতু বাসি, তো আমি খুব প্রপার কিছু বানাতে চাই। সিনেমা যখন বানাবো সেটা আসলে অন্যরকম হবে। ওটিটি হলো, নাটক হলো, একরকম ভাবে দেখেছে মানুষ বিকি জাহেদকে। যখন সিনেমা আসবে তখন যেন একদমই ওই যে অচেনা লাগে, কি আরে এটা বিকি জাহেদ। তো ওইটার জন্য একটা প্রিপারেশন আছে, ওই প্রিপারেশনের ফেজ দিয়ে যাচ্ছে এখন। এমনিতে কথাবার্তা হচ্ছে, প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, কিছু মানে যদি সেখানে কি হয় আমরা কি নতুন অবশ্যই মুখ জানতে পারবো। দেখতে পারবো, নাকি যারা আপনার সঙ্গে কাজ করে এসেছে তাদেরকেই দেখতে পারবো? এটা তো আগে থেকে বলা যায় না, তো অবভিয়াসলি আমার পছন্দের আর্টিস্টরাই তো প্রাধান্য পাবে, যাদের সাথে অনেক কাজ করেছি আমি, তারাই তো আমার আসলে প্রথম দিকে থাকবে চয়েসে। তারপর যতক্ষণ পর্যন্ত হবে না তুমি কিছু বলতে পারবে না, শিওরলি কিছু বলতে পারবে না, বাট হ্যাঁ পছন্দের তালিকায় তো তারাই থাকবে। আচ্ছা, 1 মাস আগে মানে আপনার এই বছরে টোটাল 5টা কন্টেন্ট এসছে, তার মধ্যে আমি দেখলাম 1 মাস আগে মুক্তি পেয়েছিল একটি নাটক যার নাম ছিল চিহ্ন। এবং ওই নাটক মুক্তির 1 মাস পরে আবার মানে একটা বাস্তবের সঙ্গে মিল ঘটনা নিয়ে আপনি একটা পোস্টও করেছিলেন আর কি। তো এই ব্যাপারটাকে নিয়ে আপনি কি বলতে চান মানুষের সামনে, মানে না সচেতনতা, এটা নিয়ে আপনার কি মন্তব্য? না, এটা যেটা হয়েছে আসলে ওই যে রিয়েল ঘটনার উপর বেস করে চিহ্ন তৈরি করা হয়েছে। উনি আসলে অনেকদিন ধরে এই জিনিসগুলো করছিলেন, বাট ওইভাবে ওনাকে আসলে ধরা যাচ্ছিল না। তো আমি বেসিক্যালি আমার কিছু সোর্সের মাধ্যমে ওনার ওই অ্যাক্টিভিটিস এর ব্যাপারে জানতে পারি। আর মোস্ট প্রবাবলি ওনাকে 2014 সালে একবার অ্যারেস্ট করা হয়েছিল। তো ওই সময় ভাষা ভাষা মনে আছে আমার, কিছু নিউজ আমি দেখেছিলাম। তো ওই সবকিছু মিলে আমার মনে হয়েছিল চিহ্নতে আসলে এই ব্যাপারটা আসা উচিত, বিকজ এটা খুবই অ্যালার্মিং একটা ইস্যু। চাইল্ড মলেস্টেশন বা শিশুদের সাথে যে যৌন হয়রানির ব্যাপারটা, এটা আমাদের আহ আমাদের ফিকশন বলো বা আমাদের ইয়াতে আসলে খুব বেশি আসে না, বা অনেকে জানেও না আসলে এরকম হতে পারে, মানতেও চায় না, বিশ্বাস করতে পারে না। তো তাদেরকে আসলে একটু সচেতন করাই ছিল এটা মূল উদ্দেশ্য আর কি। যে আমি একটা গল্পের মাধ্যমে আসলে দেখাতে চেয়েছিলাম কিভাবে এই ঘটনা একটা মানুষের জীবনকে আসলে উলট পালট করে দিতে পারে। ওখানে আমরা দেখেছিলাম তটিনী কখনোই নর্মাল হতে পারেনি ওই ইনসিডেন্টের পর থেকে, এবং তার পুরো লাইফটা এটার কারণে সাফার করছিল। তো ওইটাই বেসিক্যালি টার্গেট ছিল, এবং পরবর্তীতে এই কাজটা রিলিজ হওয়ার 2-3 মাস পর দেখা গেল ওই লোককে পুলিশ এবার ভালোভাবে ধরেছে, এবং আই হোপ ও আর বের হইতে পারবে না, বিকজ এই টাইপের মানুষদের আসলে আহ জেলেই থাকা উচিত। তারা আসলে বাইরে বের হলে সেটা সমাজ পরিবেশ এবং স্পেশালি যে বাচ্চাদের সাথে ব্যাপারগুলো ঘটেছে তাদের জন্য তো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। মানে এই অভিজ্ঞতা আসলে আমি দোয়া করবো আমার শত্রুর সাথেও যেন না হয়। যাই হোক, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আপনার প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে মানে অনেক নতুন নতুন জিনিস আমরা দেখতে পাই। আপনি নিজের একটি কাজের সাথে আপনার অন্য একটি কাজের হোমাজও দেন। সেটা যদি চিরকাল আজের আমি যদি কথা বলি, সেই বৃষ্টির মুহূর্ত, বা সিনেমার পোস্টার, কিংবা ভালোবাসার মুহূর্তের জন্য একটা সুন্দর পার্ক, এই ভিজুয়াল গুলোর জন্য অবশ্যই আপনার ডিওপি টিমের সাথে খুব ভালো একটা বোঝাপড়া রয়েছে। এবং আপনার কাজে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি বিদ্রোহী দীপন এবং সুমন সরকার, তারা বেশি মানে থাকে আর কি ডিওপির ক্ষেত্রে। তো তাদের সম্পর্কে যদি কিছু বলেন, এবং আপনার সাথে তাদের ভাবনার মিল এবং বোঝাপড়াটা, এটা কতটা ম্যাচ খায়? ওই যে মানে এই যে যেটা বলো, দীপন তো বেসিক্যালি আমার ফ্রেন্ড, ওর সাথে আমরা একসাথে স্ট্রাগল করেছি। লাইক হ্যাঁ, হ্যাঁ, যখন ওটা যখন আমি আমাদেরকে কেউ দীপন চিনতো ভাইয়ের না। ইন্টারভিউ আহ, করেছিলাম তখন শুনেছি যে একটা অফিস ভাড়া নিয়েছিলেন, অনেক স্ট্রাগল করতেছিল, তখন মোমেন্টস আর কি শুট করছেন, ওরকম একটা মুহূর্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোমেন্টস তো লাইক ব্রেক থ্রু প্রজেক্ট ছিল আমাদের জন্য। মোমেন্টসটা করার পরে আসলে আমাদের একটা মানুষ আমাদেরকে চেনা শুরু করলো এবং কাজ দেওয়া শুরু করলো। তারা কিন্তু আমাদেরকে চিনতো না, কাজও দিত না। সো আলটিমেটলি একটা স্ট্রাগল ফেজ ছিল, তো ওই সময় থেকে ও আসলে আমার সাথে আছে। সো আলটিমেটলি বুঝতেই পারছো এটা একটা ফ্রেন্ডশিপ, মানে ও আসলে প্রথমে তো বন্ধু, একদম। এরপর হচ্ছে ডিওপি। সো আলটিমেটলি ওই যে ওর সাথে সিঙ্কটা খুব ভালো হয়। আর ও আসলে কাজের ক্ষেত্রে খুব অনেস্ট তো, ধরো 100 মানে কি বলবো, 200% পুরো এফোর্টটা দেয় আর কি। এবং ও আমাকে খুব পছন্দ করে, অ্যাজ আ ক্রিয়েটরও খুব পছন্দ করে, রেসপেক্ট করে, আমিও খুব রেসপেক্ট করি, কারণ ও খুব পড়াশোনা করতে পছন্দ করে তার ফিল্ডে। এবং ও আসলে জাস্ট মানে সিনেমাটোগ্রাফি যে একটা অনেক বড় আর্ট, মানে আমাদের এখানে তো আসলে ফিল্ম কিন্তু অনেকগুলো আর্ট ফর্মের একটা কালেকটিভ একটা জিনিস, তাই না? এখানে অনেক কিছু আছে, এখানে ডান্স আছে, মিউজিক আছে, এখানে ক্যামেরা আছে, রাইটিং আছে, অনেকগুলো আর্ট ফর্ম একসাথে মিলে আর কি একটা সিনেমা হয়।
তো ওর জায়গা থেকে ওর যে ডিপার্টমেন্ট ওইটা নিয়ে অনেক সিরিয়াস এবং ওইটা নিয়ে খুব পড়াশোনা করে এবং ওইভাবে আসলে কাজ করার চেষ্টা করে। আলটিমেটলি একটু আরাম আছে ওর সাথে কাজ করতে, বিকজ যেহেতু আমি নিজেও একটু ওইটা মানুষদের সাথেই মিশতে পছন্দ করি যারা একটু সিরিয়াসলি নেয় তার ক্রাফটকে। দেখুন খুব সিরিয়াসলি নেয়, এই জন্য ওর সাথে খুব ভালো হয়। সুমন সরকার ভাইয়ের সাথে আমার ছোটবেলায় যে শর্ট ফিল্ম গুলো আমি করেছিলাম, তুমি যেটা কথা বলছিলে মায়া, দূরবীন বা এইগুলা অনেকগুলা কাজ হয়েছে ওনার সাথে, কিন্তু ইনিশিয়ালি আমার প্রচুর কাজ হয়েছে। সো উনিও আমার ওই জায়গা থেকে লাস্ট তো আমি একটা দেখলাম যে লটারিটা উনি করেছে, টিকিট করেছে উনি, হ্যাঁ। সো আলটিমেটলি উনি দেখা গেছে টিকিট, হ্যাঁ। তো আলটিমেটলি উনিও আমাকে রিড করতে পারে বা বুঝে আসলে ভিকি কিরকম কাজ করতে চায় বা কিরকম কাজ বা ভিকি আসলে কি করতে পারে। সো ওই জেলিংটা আছে আর কি নাদের সাথে। আচ্ছা, জিয়ল ফারুক অপূর্বকে আপনার নাটকে কখনো দেখিনি, তো আফরান নিশো ভাইকে অনেকবার দেখেছি। তাকে নিয়ে কোনো প্ল্যান রয়েছে, মানে অপূর্বকে নিয়ে কখনো কাজ করার কি কোনো প্ল্যান হয়েছে? অপূর্ব ভাই তো খুবই ভালো একজন অভিনেতা, সম্ভব মানে এটা কপাল বলবো, ওনার সাথে কখনোই আসলে ব্যাটে বলে ওভাবে মিলে নাই। এটা হতে পারে, অনেক সময় দেখা যায় অনেক আর্টিস্টের সাথে অনেকের কাজ হয় না। সো এটা আসলে ইন্টেনশনাল কিছু না ওনার এন্ড থেকেও, আমার এন্ড থেকেও ইন্টেনশনালি যে আমরা কাজ করতেছি না একে অন্যের সাথে এরকম কিছু না। নিশো ভাইয়ের সাথে তো অনেক কাজ হয়েছে। নিশো ভাই তো লাইক উনি কি বলবো, লাইক ইজ মানে বিগ ব্রাদার টু মি। তো ওনার সাথে অনেক কাজ হয়েছে। আর অপূর্বাও ওই যে বলে না ব্যাটে বলে মিলে না, থাকে না, মানে এমন একটা গল্প যেতে অনেক ভালো যাবে এবং উনি ওটাতে কাজ করবে। ওরকম এখন তো হয়নি, বাট আই হোপ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু চঞ্চল ভাইয়ের সাথে আমার কাজ হয়ে গেছে। সো আলটিমেটলি আমি তো এখন সবার সাথেই কাজ করছি চেঞ্জ করে করে। সো লেটস হোপ অপূর্বের সাথেও হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কি তুমি যেভাবে শেষ হয়েছিল, মানে যেভাবে আরো একটা মেহজাবিন চৌধুরীকে আমরা দেখতে পেলাম, সবাই তো ধরেই নিয়েছে যে সেটা কে, সেটা অ্যাকচুয়ালি ইরিনাই ছিল। তো সেটার মানে সিজন 2 নিয়ে কি আপনার মানে প্রি প্রোডাকশন হয়েছে? মানে আমি যত শুনেছি যে আপনি প্রি প্রোডাকশনটা করতে খুব ভালোবাসেন, এই রিসার্চ করতে, তো সেটার কি কোনো প্রি প্রোডাকশন আমি করেছেন? একটা জিনিস ক্লিয়ার করি আজকে এখানে, আমি কি তুমি আসলে যদি বলো এটা আসলে অডিয়েন্সের একটা জায়গা থেকে তারা বলতেছে এটা সিজন 2 বা চাচ্ছে, বাট আমি কিন্তু গল্পটা আসলে আমার জায়গা থেকে ওখানে শেষ হয়ে গেছে। আমি আমি ফিল করি আমার জায়গা থেকে গল্পটা আসলে ওই জায়গায় শেষ হয়ে গিয়েছে। কি তিনজন যখন এসেছে তখন আলটিমেটলি তো তাদের ভিতর কনভারসেশন হবে। কনভারসেশন হলে তারা বুঝতে পারবে আসলে কি হচ্ছে, কি তুমি আমার এখানে এসেছো আমি তোমার ওখানে গিয়েছি, আলটিমেটলি তারা একটা সলিউশনে চলে আসবে। তো আমি আসলে একটা এক্সক্লুসিভ ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে, যে ওই ক্যারেক্টারটা তো আলাদা একটা ইউনিভার্স থেকে আসতেই পারে, কারণ আমরা যেখানে সিগমা বাংলাদেশ আর বাংলাদেশ দুটো আলাদা ইয়েস ইউনিভার্সে ইয়েস দেখি। ইয়েস ইয়েস, ইন্ডিয়ার অনেকগুলা ক্যারেক্টার তো, ইউনিভার্স আছে। হ্যাঁ হ্যাঁ রাইট হ্যাঁ। রাইট 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 রাইট। সো তুমি যে এক্সপ্লেনেশন ভিডিও বানিয়েছিল ঠিকই বলেছো, যে অনেকগুলো ইউনিভার্স আছে, ওখান থেকে আরেকটা ইউনিভার্স আরেকটা আসছে, অন্য কোন ইউনিভার্সে আরেকটা মেজাবিন থাকতে পারে। দেয়ার আর লটস অফ ইউনিভার্সেস, লটস অফ পসিবিলিটিস। সো ওই জায়গা থেকে আমার হিসাবে গল্পটা ওখানে শেষ হয়ে গেছে, বাট রিলিজ হওয়ার পর আমি দেখলাম অডিয়েন্সরা এটা সিজন 2 এর একটা দাবি জানানো শুরু করলো এবং এখনো আমাকে জিজ্ঞেস করে। সো আলটিমেটলি ওনাদের আমি সবার কাছে ক্লিয়ার করে দিতে চাই আসলে এইটার সিজন 2 এর কোনো ওরকম প্ল্যানিং নাই আমাদের, বিকজ আমরা আমাদের জায়গা থেকে গল্পটা ওই জায়গায় শেষ করে দিয়েছি। সো যদি কেউ কষ্ট পায় এর জন্য আই এম রিয়েলি সরি, বাট ওইটা আসলে এক সিজনেরই গল্প ছিল এবং আমরা আমাদের মতো করে যতটুকু সম্ভব সুন্দরভাবে গল্পটা বলার চেষ্টা করেছি। আচ্ছা বেশ, এটা মানে পুরোপুরি আগে ক্লিয়ার হয়ে গেল। তো হ্যাঁ আমি যদি এই বছরের যেই সেকেন্ড কাজটা নিয়ে যদি কথা বলি, আরারাত, তো আরারাতের ক্লাইম্যাক্সও আমরা দেখলাম যে একটা ইউনিভার্স ক্রিয়েট করেছেন আপনি, সেটা ইবলিশের হ্যাঁ ইউনিভার্স। হ্যাঁ হ্যাঁ, আবার যেটা হচ্ছে ওটা তুমি বলতে পারবো, ওইটা হচ্ছে ওই যে ইবলিশ যেটা তুমি বললা ওই ব্যাপারটা আছে। আলাদাতেও গল্প শেষ, বাট ইবলিশ তো আছে, ইবলিশ তো সবসময় থাকবে। আমরা মানে ইয়া পর্যন্ত, তোমার লাস্ট ডে পর্যন্ত, আমরা কিয়ামত বলি বা ওই শেষ দিন পর্যন্ত ইংলিশ থাকবে। সো আলটিমেটলি ওটা ওই ওই হিসাবে তুমি বলতে পারো ইউনিভার্স। কি সাইলেন্স একটা গল্প ছিল, ওখানেও একরকম ভাবে পানিশ করেছে মানুষকে, আলাদাতে আরেক রকম ভাবে করেছে, সামনে হয়তো অন্য কোনো ভাবে করবে, ইউ নেভার নো। তাহলে পরবর্তীকালে মানে ওটা নিয়ে আপনার প্ল্যান রয়েছে, তাই তো? হ্যাঁ, ইবলিশ তো বললাম, তো ইবলিশ তো কেমন পর্যন্ত আছে, সো ইবলিশ নিয়ে কাজ হতেই পারে। আচ্ছা ঠিক আছে, বেশ। লাস্ট প্রশ্ন, আইকনিক ক্যারেক্টার রাফসান হক, তাকে কি মানে আবার ফিরে পাওয়া যাবে? হ্যাঁ, এটা তো আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, মাফসানকে একটা স্পিন অফ আসবে, বিকজ এই হ্যাঁ। ক্যারেক্টারটা মানুষ এত ভালোবাসে এত পছন্দ করে এবং আসলে ওইটা আমাকে খুব ইমোশনাল করে দেয়। রাফসানকের জন্য যে ভালোবাসা আমি দেখেছি এবং মানে ওইটাকে রেসপেক্ট করা উচিত, আমি আমার অডিয়েন্সকে খুব রেসপেক্ট করি। সো ওইটা তো আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, স্পিন অফ অবশ্যই আসবে,
কবে আসবে সেটা এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট যখন আসবে আমার বিশ্বাস সবাই খুব চমকে যাবে, সারপ্রাইজ হবে। এবং স্পিন অফটা আসলে আমরা যেহেতু এর আগে পুনর্জন্মের যে পর্বগুলা ছিল ওগুলা মোস্টলি টিভি এবং ইউটিউবে এসেছিল, স্পিন অফটা আমরা ওটিটিতে আনবো। সো এটা নিয়ে অনেক প্ল্যানিং আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট। অনেক অনেক শুভেচ্ছা রইলো, মানে স্পিন অফটা আরো ভালো করে আপনি করতে পারেন। আমরাও ওটার জন্য খুব আগ্রহী হয়ে আছি। আপনার মানে কাজ আসলেই আমরা চেষ্টা করি সেটা মানে দেখে ফেলার সঙ্গে সঙ্গে। এই বছরে অলরেডি 5টা কাজ এসছে, 5টা কাজই দেখা হয়ে গেছে। তার মধ্যে একটা কাজ একটু মানে কমেডি টাইপের ছিল, এক্সট্রা বলে, যেটা এই বিন জুডিটি প্ল্যাটফর্মে এসেছিল, ওটাও দেখেছি। ওটাও বেশ একটু অন্য ধারার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বঙ্গ ওই বঙ্গ প্ল্যাটফর্ম। যাই হোক, বেশ ভালো লাগে। মানে আমাদের থেকে সবসময় আপনি মানে আমরা সাপোর্ট করি অবসর মানে সবসময় যে ভিকি জায়েদের কাজ মানে একটা শেষে একটা কিছু না কিছু থাকবে যে মাথা ঘুরিয়ে দেবে। শেষ পর্যন্ত আরারাতেও আমরা সেই ব্যাপারটা পেয়েছি, রুমিতেও ব্যাপারটা পেয়েছি। এবার হোপ ফর দ্য বেস্ট, নেক্সট কাজ আসছে মিথ্যেবাদী, সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সেটা আমিও খুব ভালো লাগে ওখান মিথ্যেবাদীটা যেটা হইচই ভালো বলতে পারবে ওদের প্ল্যানিংটা কি হতে পারে। এবছরই তো আসার কথা, ওদের এবছরের প্ল্যানে অ্যানাউন্স করলো না ওরা, আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এই বছরই। মানে আপনাদের কি মানে শুট এমনি কমপ্লিট হয়ে গেছে? না, মিথ্যাবাদীর শুটিং শুরু হয়নি, মিথ্যাবাদীর শুটিং হয়নি। আমি জাস্ট রুমি শেষ করলাম। সো এটা প্রি প্রোডাকশন স্টেজে আছে। সো সুন হয়তো ওটা একটা আপডেট দিতে পারবো। বাট রিলিজটা অ্যাকচুয়ালি হইচই হাতে, এক্স্যাক্টলি ওরা আসলে জানে ওরা কবে রিলিজ করবে, ওইটা নিয়ে আমি বলতে পারছি না। বাট আমাদের প্রজেক্টটা শুটিং হয়নি এখনো, ওটা প্রি প্রোডাকশন স্টেজে আছে। বেশ, অনেক অনেক শুভকামনা রইল স্যার, অনেক অনেক শুভকামনা রইল। নেক্সট কাজগুলোর অপেক্ষাতেও থাকলাম। এবং আপনার কাজ আসা মানে একটা মানে সত্যি কথা বলছি, ওই মানে এক্সপেকটেশনটা থাকে যে ক্লাইম্যাক্সে কি একটা কিছু দেখবো, জাস্ট মাথা ঘুরে দেবে মানে সবার, প্রত্যেকটা দর্শকেরই। না, আমারও খুব ভালো লাগে। ওখানে অনেক মানুষ আমার কাজ পছন্দ করে, আমাকে পছন্দ করে। এটা যখন জানি বা আমি ফিডব্যাক গুলা পাই, খুব ভালো লাগে। পাশের দেশে এত মানুষ দেখে আমার কন্টেন্ট এবং তারা ওয়েট করে, তো এটা একটা অন্যরকম ভালো অনুভূতি দেয়। নিজের দেশে তো দেখে, ওইটাও চমৎকার অনুভূতি। পাশাপাশি তোমাদের দেশ থেকে অনেকে দেখে, তোমরা খুব ভালোবাসো, ভালো লাগে। তো এটাই আর কি, ট্রাই করবো সবসময় তোমাদেরকে ডিফারেন্ট কিছু দেওয়ার। বাকিটা তো আল্লাহর ইচ্ছা। একদম একদম একদম। আপনি কলকাতা এর আগে কখনো এসেছেন? হ্যাঁ, কলকাতা মানে ভারতে আমার যাওয়া হয়েছে এর আগে। ভারতে যাওয়া হয়েছে, কয়েকবার যাওয়া হয়েছে। ঠিক আছে, পরবর্তীকালে এলে অবশ্যই জানাবেন স্যার। আপনার সঙ্গে মানে সামনাসামনি দেখা করার একটা ইচ্ছা থাকে। এই কিছুদিন আগেই শ্যামল মওলা ভাইয়াও এসেছিল, শ্যামল মওলা ভাইয়ার সঙ্গে কথা হলো, তিনিও রুমি নিয়ে জিজ্ঞেস করছিলেন, এবং তখন আমি রুমি মানে দেখিনি আর কি, তখন কথা হচ্ছিল। ওকে ওকে ওকে, অবশ্যই 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 দেখা করবো। তোমরা যারা আছো ওখানে ইনশাল্লাহ সবার সাথে দেখা করবো, যদি আসি দেখা হবে। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ মূল্যবান সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক বন্ধুদেরও বলবো যে যদি ইন্টারভিউ সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের যা যা মন্তব্য সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ স্যার, খুব ভালো থাকবেন। কলকাতা থেকে অনেক ধন্যবাদ রূপম, ভালো থেকো, সবাই ভালো থাকবেন।